বলতে পারি 10 বছরের বেশি সময় ধরে বাংলাদেশে 2009 সাল থেকে 24 সাল পর্যন্ত যে অসংখ্য মানুষ গুম হয়ে গেছে, যে অসংখ্য মায়ের কোল খালি হয়েছে, যে অসংখ্য বোন অপেক্ষা করেছে তার ভাই ফিরবে, কিন্তু ফিরে আসে নাই। এই যে মানুষগুলো প্রাণ দিলেন, এই যে মানুষগুলো সংগ্রাম করলেন, রক্তদান করলেন, নিপীড়ন নির্যাতন সহ্য করলেন, যে সন্তান তার পিতা শেষ মৃত্যুর মুহূর্তের আর্তনাদ শুনতে পেয়েছিল টেলিফোনে এবং জিজ্ঞাসা করেছিল, আব্বু কান্না করো কেন? মনে আছে আপনাদের? ভুলতে পারবেন? আমাদের পক্ষে কি বলা সম্ভব? এই যে মানুষগুলো প্রাণ দিলেন, আর আমরা যারা বেঁচে থাকলাম, সেই মৃত মানুষরা, সেই শহীদরা, সেই বীররা, সেই যোদ্ধারা আমাদের কি কোনো দায়িত্ব দেন নাই? আমাদেরকে একটা দায়িত্ব দিয়ে গেছেন, এবং আমরা যারা বেঁচে আছি, যারা তাদের স্বপ্নকে বুঝতে পেরেছি, তাদের একটা দায় আছে। সেই দায়টা খুব সহজ, খুব স্পষ্ট। সেটা হচ্ছে যেন ভবিষ্যতে বাংলাদেশ এইরকম ফ্যাসিবাদী শাসন আর তৈরি না হয়। এইটার জন্য আমাদের যা করণীয় তা করা উচিত, আমাদের নৈতিক দায়িত্ব, আমাদের কর্তব্য। সেই কর্তব্য এবং দায়িত্বের প্রশ্ন থেকে বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থার সংস্কারের প্রশ্নটি উত্থাপিত হয়েছে। 8ই আগস্ট 2024 সালে অধ্যাপক মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন যে সরকার দায়িত্ব গ্রহণ করে, তারা সেপ্টেম্বর মাসে 6টি সংস্কার কমিশন গঠন করেছিল। তার একটি হচ্ছে সংবিধান সংস্কার কমিশন, পাশাপাশি নির্বাচন ব্যবস্থা, দুর্নীতি দমন ব্যবস্থা, জনপ্রশাসন, পুলিশ, এই কমিশনগুলোর পক্ষ থেকে দেশের সিভিল সোসাইটি, সংশ্লিষ্ট প্রতিষ্ঠান সকলের সাথে আলাপ আলোচনার ভিত্তিতে ফেব্রুয়ারি মাসের, অর্থাৎ 2025 সালের ফেব্রুয়ারি মাসের 15 তারিখের মধ্যে বিস্তারিত প্রতিবেদন দেওয়া হয়। এই বিস্তারিত প্রতিবেদনগুলোকে একত্রিত করে রাজনৈতিক দলগুলোর মতামতের ভিত্তিতে ঐক্যমতের জায়গা তৈরি করার জন্য অধ্যাপক মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে জাতীয় ঐকমত্য কমিশন প্রতিষ্ঠিত হয়। অধ্যাপক ইউনূস আমাকে তার সহসভাপতির দায়িত্ব দিয়েছিলেন। আপনারা নিশ্চয়ই টেলিভিশনে দেখেছেন, সেই সময় প্রায় 9 মাস ধরে অব্যাহতভাবে রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ আলোচনা করে জুলাই জাতীয় সনদ তৈরি করা হয়। প্রাথমিক পর্যায়ে রাজনৈতিক দলগুলোর সাথে 34টি রাজনৈতিক দলের সাথে দ্বিপাক্ষিকভাবে কমিশন, 6 সদস্যের কমিশন দ্বিপাক্ষিকভাবে আলাপ আলোচনা করে এবং সেই আলোচনার ভিত্তিতে সর্বমোট 84টি বিষয়কে চিহ্নিত করা হয় যে এইগুলো কোনো না কোনোভাবে সংস্কার প্রক্রিয়ার সঙ্গে যুক্ত থাকতে হবে। এর মধ্যে 64টি বিষয়ে সকলের ঐকমত্য ছিল, 20টি বিষয়ে ভিন্ন ভিন্ন মত ছিল। এই 84টি বিষয়ে ছিল সংবিধান, নির্বাচন ব্যবস্থা, দুর্নীতি দমন, জনপ্রশাসন, পুলিশ, এই বিভিন্ন বিষয় নিয়ে। কিন্তু যে 20টি বিষয়ের কথা আমি বলছি, সেগুলো হচ্ছে সংবিধান সংশ্লিষ্ট। তারপরে 30টি রাজনৈতিক দলের সঙ্গে সকলকে সাথে নিয়ে টেলিভিশনে সরাসরি প্রচার করে রাজনৈতিক দলগুলোর সাথে আমাদের আলোচনা হয় ঐকমত্য কমিশনে, এবং সব মিলে সর্বশেষ এই 84টি বিষয়ে যে ঐকমত্য প্রতিষ্ঠিত হয় কিছু কিছু ভিন্ন মত সহ, সেটি জুলাই জাতীয় সনদ হিসাবে সন্নিবেশিত হয় এবং তৈরি করা হয়। অক্টোবর মাসের 17 তারিখ বাংলাদেশের প্রধান দল যারা গণতান্ত্রিক সংগ্রামে যুক্ত ছিলেন, তাদেরকে সাথে নিয়ে 25টি রাজনৈতিক দল একটি
অনুষ্ঠানের মাধ্যমে জাতীয় সংসদের সামনে এই জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করেন। 39 পৃষ্ঠার এই ডকুমেন্টের 38 পৃষ্ঠায় রাজনৈতিক দলগুলো এই বিষয়ে অঙ্গীকার করেন যে তারা জুলাই জাতীয় সনদে যে সমস্ত বিষয়ে ঐকমত্য হয়েছে সেগুলো তারা বাস্তবায়ন করবেন। তারই ভিত্তিতে এই সিদ্ধান্ত হয় রাজনৈতিক দলগুলোর সাথে যে বাস্তবায়ন প্রক্রিয়ার জন্য গণভোটের আয়োজন করা হবে এবং গণভোটের মাধ্যমে জনগণের মতামত নেওয়া হবে। এখন আপনারা প্রশ্ন করতেই পারেন, যদি 30টির বেশি রাজনৈতিক দলের সাথে 9 মাস ধরে আলোচনা হয়, তারপরে আবার গণভোট, আবার লোকজনের সকলের সম্মতির প্রশ্নটা আসছে কেন? আসছে দুটো কারণে। প্রথম বিষয় হচ্ছে 30টি রাজনৈতিক দল নিঃসন্দেহে বাংলাদেশের এক বিশাল সংখ্যক জনগোষ্ঠীকে প্রতিনিধিত্ব করেন, কিন্তু আমরা সকলেই কোনো না কোনো রাজনৈতিক দলের প্রতি অনুগত, সেটা মনে করার কোনো কারণ নেই। ফলে এই 30টি রাজনৈতিক দলের বাইরেও যে নাগরিকরা আছেন তাদের সম্মতির প্রয়োজন বলে রাজনৈতিক দলগুলি মনে করেছে। একথা আমাদের মনে রাখা দরকার যে জুলাই জাতীয় সনদ অধ্যাপক ইউনূসের নেতৃত্বাধীন সরকারের এজেন্ডা নয়। এই জাতীয় সনদ তৈরি হয়েছে রাজনৈতিক দলগুলোর মধ্যে পারস্পরিক আলোচনার ভিত্তিতে, দীর্ঘ সময় ধরে বিতর্কের মধ্য দিয়ে, এবং সর্বোপরি এই জুলাই জাতীয় সনদ গণভোটের মাধ্যমে সম্মতি পেলে তা কোনো অবস্থাতেই এই সরকার অর্থাৎ অধ্যাপক ইউনূসের নেতৃত্বাধীন সরকার বাস্তবায়ন করবে না। এটি আসলে ভবিষ্যতের রাজনৈতিক দলগুলো বাস্তবায়নের অঙ্গীকার। যিনি ক্ষমতায় যাবেন, যারা ক্ষমতার বাইরে থাকবেন, বাংলাদেশের রাজনীতি এবং রাষ্ট্র সংস্কারের প্রশ্নে এই বিষয়গুলোর একমত হয়েছে। সে কারণে দ্বিতীয় যে কারণ গণভোটের, সেটা হচ্ছে যে বাংলাদেশের সংবিধানের 7 অনুচ্ছেদে যেভাবে বলা হয়েছে যে এই প্রজাতন্ত্রের মালিক হচ্ছে জনগণ এবং তাদের ইচ্ছা, সার্বভৌম ইচ্ছা হচ্ছে সমস্ত কিছুর উপরে। বাংলাদেশের মানুষ 2024 সালের জুলাই আগস্ট মাসে তাদের সেই সার্বভৌম ইচ্ছাকে প্রকাশ করেছে একটি গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে। আমরা আরেকবার জনগণের কাছে তাদের সার্বভৌম ইচ্ছার অভিপ্রায় প্রকাশ যাতে করতে পারে তার সুযোগ করার জন্যই জনগণের সামনে গণভোট উপস্থাপিত হয়েছে। বাংলাদেশে অতীতে 3 বার গণভোট হয়েছে, কিন্তু এইবারের গণভোট অতীতের 3টি গণভোট থেকে সম্পূর্ণ ভিন্ন। 1977 এবং 1985 সালে যখন গণভোট হয় তখন ক্ষমতায় অধিষ্ঠিত ছিলেন যারা, অর্থাৎ জেনারেল জিয়াউর রহমান এবং পরবর্তী সময়ে জেনারেল এরশাদ, তারা সুস্পষ্টভাবে বলেছেন যে জনগণের কাছে প্রশ্নটা ছিল আপনারা আমার প্রতি আস্থা রাখছেন কিনা এবং আমার অনুসৃত কর্মসূচি বাস্তবায়নের জন্য আপনারা সম্মতি দিচ্ছেন কিনা। 18-19 দফার প্রতি সমর্থন। ওই 2 গণভোটে বিজয়ী হওয়ার অর্থ ছিল যে জেনারেল জিয়াউর রহমান এবং পরে জেনারেল এরশাদ ক্ষমতায় অধিষ্ঠিত থেকে তার নিজস্ব কর্মসূচি বাস্তবায়ন করবেন। 2026 সালের 12 ফেব্রুয়ারি যে গণভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে তা কোনো অবস্থাতেই এই সরকার আপনার কাছে এই প্রশ্ন করছে না যে আপনারা সমর্থন দিলে আমরা এটা বাস্তবায়ন করার জন্য ক্ষমতায় অব্যাহত ভাবে থাকব। বরঞ্চ বলা হচ্ছে যে যদি রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে ভবিষ্যতের দিক নির্দেশনা হিসেবে জুলাই জাতীয় সনদের অন্তর্ভুক্ত সংবিধান সংশ্লিষ্ট বিষয়গুলো এবং অন্যান্য বিষয়ে সম্মতি পাওয়া যায়, তবে ভবিষ্যতে যারা ক্ষমতায় আসবেন তারা এটি বাস্তবায়ন করতে অঙ্গীকারাবদ্ধ। বাংলাদেশের 3য় গণভোটটা হয় 1991 সালে। বাংলাদেশে তার আগে পর্যন্ত 1975 সাল থেকে 1991 সাল পর্যন্ত রাষ্ট্রপতি শাসিত ব্যবস্থা ছিল।
তার আওতায় 1990 সালের গণঅভ্যুত্থানের পরে জাতীয় সংসদের নির্বাচন হয় এবং তাতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং তার নেত্রী খালেদা জিয়া বিজয়ী হন এবং তিনি প্রধানমন্ত্রী হন। কিন্তু তিনি প্রধানমন্ত্রী হয়েছিলেন রাষ্ট্রপতি শাসিত ব্যবস্থার আওতায়। পরবর্তী সময়ে জাতীয় সংসদে ক্ষমতাসীন বিএনপি এবং তৎকালীন বিরোধী দল আওয়ামী লীগের সর্বসম্মত সিদ্ধান্ত ছিল যে বাংলাদেশ সংসদীয় ব্যবস্থায় প্রত্যাবর্তন করবে। তারই ভিত্তিতে দ্বাদশ সংশোধনী পাশ করা হয় এবং তারপরে জনগণের কাছে সম্মতি চাওয়া হয়। অর্থাৎ ইতিমধ্যেই যা ঘটে গেছে তার জন্য সম্মতি চাওয়া হয়েছিল। এইবারের গণভোট তাও হচ্ছে না, এমন কিছু করা হয় না ইতিমধ্যে পরিবর্তন যার জন্য সম্মতি চাওয়া হচ্ছে। এইবার চাওয়া হচ্ছে সকলে মিলে রাষ্ট্র সংস্কারের ব্যাপারে যে ঐকমত্য তৈরি হয়েছে তাকে বাস্তবায়নের জন্য ভবিষ্যতের পথরেখা হিসেবে যারাই ক্ষমতায় যাবে তাদের জন্য একটা দিক নির্দেশ হিসাবে। এইখানে এইবারের গণভোটের পার্থক্য। এই গণভোট নির্ধারণ করবে ভবিষ্যতে বাংলাদেশ রাষ্ট্র হিসেবে কোন দিকে অগ্রসর হবে, কোন ব্যবস্থার মধ্যে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হলে কি কি করতে হবে সেটাই। তার কিছু উদাহরণ দিলে আপনাদের বোধহয় বুঝতে আমি সাহায্য করতে পারি। আপনারা জানেন, এটা আপনাদের কারো কাছে নতুন নয়, যে গত 3টি নির্বাচন, যেগুলো নির্বাচন বলে উল্লেখ করাই রীতিমতো অপমানজনক। 2014, 18, 19 সালে বাংলাদেশে যা হয়েছে সেগুলোকে নির্বাচন বলে উল্লেখ করার কোন কারণ নেই। এই যে 3টি নির্বাচনের সাজানো নির্বাচন, নিশিরাতের নির্বাচন, আমিদানির নির্বাচন হলো, সম্ভব হলো কি করে? এটা সম্ভব হলো কারণ বাংলাদেশের সংবিধান সেটা এমন ভাবে লিখিত আছে যে এই ব্যবস্থা করা যায়। বিশ্বাস করুন, বাংলাদেশের বিদ্যমান সংবিধান এমন ব্যবস্থা করেছে যে আপনার ন্যূনতম গণতান্ত্রিক অধিকার, ভোট দেওয়ার অধিকার ছিনিয়ে নেওয়া সম্ভব, এবং সেটা একজন ব্যক্তি করতে পারে। একজন ব্যক্তি, 18 কোটির দেশে, 13 কোটি ভোটারের দেশে একজন ব্যক্তি চাইলে আপনার ক্ষমতা নিয়ে নিতে পারে। এরকম পরিস্থিতি তৈরি করা হয়েছে। পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে যে ব্যবস্থা তৈরি করা হয় তত্ত্বাবধায়ক সরকার বাতিল, সেটা এক ব্যক্তির ইচ্ছায় হয়েছিল। আমরা যে পরপর 3টি নির্বাচন, নিঃসন্দেহে 3টি নির্বাচনে, আমরা কেউ কেউ বলেন 4টি নির্বাচনে, অর্থাৎ 91, 96, 2001 এবং 2008 সালের নির্বাচনে আমরা যে অবাধ, সুষ্ঠু, অংশগ্রহণমূলক ব্যবস্থার নির্বাচন করতে পেরেছি, তার কারণটা কি? কারণ হচ্ছে তত্ত্বাবধায়ক ব্যবস্থা বহাল ছিল। এই তত্ত্বাবধায়ক ব্যবস্থা বহাল থাকা অবস্থাতে 2008 সালের নির্বাচনে ক্ষমতাসীন হয় আওয়ামী লীগ। সেই আওয়ামী লীগ সংসদে বসে একটি কমিটি তৈরি করেছিল যে সংবিধানের সংশোধন করা হবে। সেই কমিটিতে জড়িত বিএনপি তখন সংসদের সদস্য, তারা ওই কমিটিতে অংশগ্রহণ করেন নাই। অর্থাৎ সংখ্যাগরিষ্ঠ, ব্যাপক সংখ্যাগরিষ্ঠ সদস্য সেই কমিটির ছিল আওয়ামী লীগের। সুরঞ্জিত সেনগুপ্ত, এই এলাকার মানুষ, আপনারা তাকে নিশ্চয়ই চেনেন, স্মরণ করেন। সেই কমিটি 104 জন লোককে ডেকেছিলেন। তার মধ্যে সাবেক প্রধান বিচারপতি ছিলেন, একাধিক সম্পাদক ছিলেন, সাংবাদিক ছিলেন, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিলেন, সিভিল সোসাইটির সদস্যরা ছিলেন, রাজনৈতিক দলের নেতারা ছিলেন, এমনকি তৎকালীন আওয়ামী লীগের প্রধান শেখ হাসিনাকেও ডাকা হয়েছে। 24টা বা 25টা বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। এই কমিটি এই সিদ্ধান্ত নিয়েছিল যে তত্ত্বাবধায়ক ব্যবস্থা বহাল থাকবে, তবে সামান্য পরিবর্তন করতে হবে। কি পরিবর্তনের কথা তারা বলছিলেন? একটা হচ্ছে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা যেন মাত্র 90 দিনের হয়, কেননা 2007 এবং 2008 সালে তত্ত্বাবধায়ক সরকার 2 বছর ছিল। তাহলে একটা সময় বেঁধে দেওয়া দরকার।
এই সিদ্ধান্ত হয়েছিল ওই কমিটিতে যে তত্ত্বাবধায়ক সরকার কোন অবস্থায় বিদেশিদের সঙ্গে কোনো চুক্তি করতে পারবে না। কমিটি 104 জন লোকের সাথে কথা বললো, 24-25টা মিটিং করলো, তারপর একটা সিদ্ধান্ত নিল এবং সেই সিদ্ধান্ত নিয়ে দেখা করলো তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে। ফিরে এসে গোটা বিল পুনর্লিখন করে বলা হলো তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা থাকবে না। আপনি আমাকে বলুন, একজন ব্যক্তি সেটা পেরেছে, তার পরিণতি কি হয়েছে? আপনি আমি আমাদের মৌলিক অধিকার ভোট দেওয়ার জন্য তিনবার, এবং যদি এই অবস্থায় শেখ হাসিনা 2024 সালে প্রবল গণ অভ্যুত্থানের মুখে পালিয়ে যেতে বাধ্য না হতেন, আপনাদেরকে আমি এই কথা খুব নিশ্চয়তার সাথে বলতে পারি, বাংলাদেশের গোটা নির্বাচন ব্যবস্থায় ধ্বংস করে দেওয়া হতো। সেটাই ছিল পরিকল্পনা। দেখুন, 104 জনের সাথে কথা বলা, 25টা মিটিং, একরকম ড্রাফট তৈরি করা, একটা মিটিং পরিবর্তিত হয়ে গেছে। বুঝতে পারেন প্রধানমন্ত্রীর কত ক্ষমতা। এই একই নির্বাচন নিয়ে আরেকটা কথা বলি আপনাদেরকে। নির্বাচন কমিশন নিয়োগ করেন কে? রাষ্ট্রপতি, তাই তো? বাংলাদেশের সংবিধান বলে নির্বাচন কমিশন নিয়োগ করেন রাষ্ট্রপতি, প্রধান নির্বাচন কমিশনার থেকে শুরু করে কমিশনারদের। এই সরকার আসার পর 2014, 18 এবং 24 সালে নির্বাচনগুলো কিভাবে হয়েছে, কারা করেছে, কি পদ্ধতিতে হয়েছে, সেই বিষয়ে একটা তদন্ত কমিশন করা হয়েছে। সেই তদন্ত কমিশন একটা জিনিস আবিষ্কার করেছে। সেটা কি? সেটা হচ্ছে যে যখন একবার এইরকম পদ্ধতি তৈরি করা হলো যে রাষ্ট্রপতি কমিশনারদের নিয়োগ দেবেন, তবে তার একটা সার্চ কমিটি থাকবে। সার্চ কমিটিতে রাজনৈতিক দলগুলো মনোনয়ন দেবেন, সেটা সার্চ কমিটি দেখে বেছে বিচার বিবেচনা করে কয়েকজনের নাম রাষ্ট্রপতির কাছে পাঠাবেন এবং রাষ্ট্রপতি তার থেকে নিয়োগ দেবেন। এটা আবিষ্কৃত হয়েছে যে কোন রাজনৈতিক দল যে ব্যক্তির নাম দেয়নি, একমাত্র প্রধানমন্ত্রীর ইচ্ছায় সেই ব্যক্তি প্রধান নির্বাচন কমিশনার হয়েছে, রকিবউদ্দিন সাহেব। কোন দল তার নাম দেয়নি। তাহলে নাম রাষ্ট্রপ্রধান থেকে, নামটা প্রধান থেকে আসলে, এটাও আমরা জানি। কিভাবে জানি? বাংলাদেশের বিদ্যমান সংবিধান বলে রাষ্ট্রপতি কেবলমাত্র দুটো কাজ করতে পারবেন, একটা হচ্ছে প্রধানমন্ত্রীর নিয়োগ, আর একটা হচ্ছে প্রধান বিচারপতির নিয়োগ। আমাদের একজন রাষ্ট্রপতি, যথেষ্ট শ্রদ্ধেয় ব্যক্তি, তিনি একবার বলেছিলেন যে রাষ্ট্রপতি হিসেবে ওনার মাজার জিয়ারত করা ছাড়া কোনো কাজ নেই। আমি শুনে বললাম যে উনি ঠিক বলেননি। উনি প্রধান বিচারপতি ছিলেন, রাষ্ট্রপতি ছিলেন, কিন্তু ঠিক বললেন না। কারণ বাংলাদেশের সংবিধান রাষ্ট্রপতিকে মাজার জিয়ারত করার পর্যন্ত ক্ষমতা দেয়নি। প্রত্যেকটা বিষয়ে প্রধানমন্ত্রীর পরামর্শ নিতে রাষ্ট্রপতি বাধ্য। একটা হচ্ছে প্রধানমন্ত্রী নিয়োগ, এটা তো আমরা জানি, আমরা মিলে যদি যাকে ভোট দেব সংখ্যাগরিষ্ঠ হবে তাকে দিয়ে নিয়োগ করতে হবে। বাকি থেকে হচ্ছে প্রধান বিচারপতি নিয়োগ। তার মানে হচ্ছে যে নির্বাচন কমিশনের প্রধান হিসেবে রকিবউদ্দিন সাহেব সহ অন্যদের নিয়োগ যে রাষ্ট্রপতি দিয়েছিলেন, কার ইচ্ছে দিয়েছিলেন? প্রধানমন্ত্রী দিয়েছেন। তো প্রধানমন্ত্রী চাইলে সংবিধান বদল করতে পারবেন, প্রধানমন্ত্রী চাইলে নির্বাচন কমিশন নিজের লোক বসাবেন, তারপরে তিনি নির্বাচন করবেন এবং সেই নির্বাচন হবে নিশি রাতের নির্বাচন। আমি আপনার ভোট দিতে পারবো না। সেই ব্যবস্থা অক্ষুণ্ণ রাখতে চাই না। যদি না চাই তাহলে আমাদের একটা কাজ করতে হবে, এটা বদলাতে হবে। জুলাই জাতীয় সনদে রাজনৈতিক দলগুলো এ বিষয়ে একমত হয়েছে যে প্রধানমন্ত্রীর ক্ষমতা হ্রাস করে কিছু কিছু দায়িত্ব রাষ্ট্রপতিকে দিতে হবে, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে এই বিষয়ে ঐকমত্য হয়েছে যে নির্বাচন কমিশন নিয়োগের ক্ষেত্রে রাষ্ট্রপতির কাছে নাম গ্রহণ করতে পারবে জাতীয় সংসদের একটি কমিটি, যেখানে ক্ষমতাসীন দল, প্রধান বিরোধী দল এবং দ্বিতীয় বৃহত্তম বিরোধী দলের প্রতিনিধিরা বসে আলাপ আলোচনা করে নাম ঠিক করে রাষ্ট্রপতিকে দিয়ে বলবে যে এদেরকে নিয়োগ দিন।
এই ব্যবস্থা চান যেখানে সকলে মিলে নির্বাচন কমিশন তৈরি হবে, নাকি এই ব্যবস্থা চান যে এক ব্যক্তি রকিবউদ্দিন সাহেবের মতো লোককে নিয়োগ করবে? প্রশ্নটা আপনাদের কাছে, এই প্রশ্নটাই আপনারা যারা শিক্ষার্থী আছেন তাদের উপরে অন্য আরেকটা কথা আমি বলবো, আপনারা আমি আপনি যদি এটা বুঝতে পারি যে এই ব্যবস্থা অব্যাহত থাকলে যেই ক্ষমতায় আসেন তিনি চাইলেই এটা করতে পারবেন, চাইলেই উনি ভালো লোক মহতি লোক এগুলি বিবেচনা হইতে পারে না রাষ্ট্রে। অবশ্যই এই সমাজে ভালো লোক আছে, অবশ্যই কোনো না কোনো সময় কোন একজন ভালো লোক বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন, খুব শিগগিরই হবেন, যে কোনো সময় হবে, আমরা সেটা আশাই করতে পারি। কিন্তু আশা তো আসলে রাষ্ট্র ব্যবস্থার ভিত্তি হতে পারে না, আপনাকে প্রাতিষ্ঠানিক ব্যবস্থা তৈরি করতে হবে। সেই প্রাতিষ্ঠানিক ব্যবস্থা তৈরি করার উপায় হচ্ছে যে প্রধানমন্ত্রীর হাতে যেন এরকম একক ক্ষমতা না থাকে, সেটা আপনাকে প্রাতিষ্ঠানিকভাবে সাংবিধানিকভাবে বন্ধ করতে হবে। 16 বছর ক্ষমতায় থাকার কি ভয়াবহ রূপ আমরা তো দেখেছি। রাজনৈতিক দলগুলো এই বিষয়ে একমত হয়েছে যে এখন জীবনকালে একজন ব্যক্তি 10 বছরের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবেন না, যাতে করে 16 বছরের এই দুঃশাসনের মধ্যে আমরা গিয়ে না পড়ি। সেটাকে আমরা চাই? যদি চাই তাহলে আমাদেরকে একটা কাজ করতে হবে। 12ই ফেব্রুয়ারি আপনাকে আমাকে নির্বাচনের কেন্দ্রে যেতে হবে, ভোট দিতে হবে, বলতে হবে চাই না, এই ব্যবস্থা চাই না যে কেউ 16 বছর থাকবে, এটা আপনাকে বলতে হবে। বলার পদ্ধতিটাই হচ্ছে গেল। ক্ষমতার এক কেন্দ্রীকরণে যে ভয়াবহতা ইসির ক্ষেত্রে তৈরি হয়েছে কিংবা ধরেন সংবিধানের ক্ষেত্রে তৈরি হয়েছে, এখানে যারা আছেন শিক্ষার্থীরা অথবা আমরা যারা, আপনারা শিক্ষকবৃন্দ, আপনার সন্তান, আপনার ভাই, আপনার আত্মীয় স্বজন যোগ্যতা এবং মেধা থাকা সত্ত্বেও যদি সরকারি চাকরি না পায়, তার জন্য আপনি কাকে দায়ী করবেন? আপনি আপনার ভাগ্যকে দায়ী করতে পারেন, কিন্তু এটা ভাগ্যের বিষয় নয়। বাংলাদেশের পাবলিক সার্ভিস কমিশন যেভাবে তৈরি করা হয়েছে সেটাতে এমন অবস্থা, একই নির্বাচন কমিশনের কৌশল, রাষ্ট্রপতি নিয়োগ দেন প্রধানমন্ত্রীর নামে, এবং এইচটি ইমাম বলে এক ভদ্রলোক প্রকাশ্যে বলেছেন, মনে আছে আপনাদের? প্রকাশ্যে বলেছিলেন ছাত্রলীগের ছেলেদের, তোমরা পরীক্ষাটা দাও, বাকিটা আমরা দেখব। আপনার ভাই, আপনার সন্তান উদয়স্ত পরিশ্রম করে বাংলাদেশের দরিদ্র মানুষেরা তাদের সন্তানদেরকে তৈরি করবে, অথচ তাদের মেধা থাকা সত্ত্বেও, যোগ্যতা থাকা সত্ত্বেও তারা প্রতিদ্বন্দ্বিতা পর্যন্ত করতে পারবেন না। সেই ব্যবস্থা চান না চান না, এটাই হচ্ছে প্রশ্ন। গণভোটের প্রশ্নটা অনেকে বলে এত জটিল, এত কিছু, এত প্রশ্ন, এত বিষয় খুব সহজ। বিষয় হচ্ছে এইরকম প্রতিষ্ঠান, দুর্নীতি দমন কমিশন স্বাধীন থাকবে কি থাকবে না? হাজার হাজার কোটি টাকা, লক্ষ লক্ষ কোটি টাকা এই দেশ থেকে পাচার হয়ে গেছে। যেই পরিমাণ টাকা পাচার হয়েছে সেটা দিয়ে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা, স্বাস্থ্য ব্যবস্থা প্রভূত উন্নতি করা সম্ভব ছিল। দোরগোড়ায় স্বাস্থ্যের সুযোগ তৈরি করার বদলে লুটপাট করে দেশকে ধ্বংস করা হয়েছে। স্বাধীন একটা দুর্নীতি দমন কমিশন যদি থাকে তাহলে সেটা সম্ভব, কিন্তু শুধু শুধু একটাটা হবে না। সেই জন্যই জুলাই জাতীয় সনদে আছে জাতীয় সংসদের প্রধান প্রধান স্থায়ী কমিটিগুলো বিরোধী দলের নেতৃত্বে হবে। এর মধ্যে 4টির কথা সুস্পষ্টভাবে লিখে দেওয়া হয়েছে যে এই 4টি যে কোনো কারণেই হোক বিরোধী দল ছাড়া আর কেউ সভাপতিত্ব করতে পারবে না। এর মধ্যে 3টি হচ্ছে ফাইন্যান্সিয়াল ওভারসাইট কমিটি, এর একটির নাম হচ্ছে সরকারি হিসাব কমিটি, অনুমিত হিসাব কমিটি, সরকারি প্রতিষ্ঠান কমিটি। এগুলি যদি বিরোধী দলের নেতৃত্বে তৈরি হয় তাহলে সরকারকে হিসাব দিতে হবে। তাহলে সরকার একটু হিসাব করে টাকা পয়সা খরচ করবে। সরকারের তো কোনো টাকা নেই, সরকারের, পৃথিবীর কোন সরকারের কোনো টাকা নেই। টাকাটা আপনার আমার, আপনি আমি যে ট্যাক্স দিই সেটা ভিএটি হিসেবে দেই অথবা আয়কর হিসেবে দেই, আমাদের টাকা। সেই টাকা যে ম্যানেজারকে লাগানো হয়েছিল, কারণ মালিক আপনি, সরকার হচ্ছে ম্যানেজার, যে ম্যানেজারকে দায়িত্ব দেওয়া হয় সেই ম্যানেজার যদি ইচ্ছে মতো খরচ করে তাকে প্রশ্ন করার ব্যবস্থা করতে হবে। একদিকে স্বাধীন দুদক, আরেকদিকে যদি এরকম 3টা ফাইন্যান্সিয়াল ওভারসাইট কমিটি বিরোধী দলের হাতে থাকে সভাপতিত্বে,
তাহলে অন্তত পক্ষে প্রশ্ন করা যাবে। সেই ব্যবস্থা আমরা চাই না চাই না, এইটাই হচ্ছে গণভোট। এই ব্যবস্থাকে আমরা চাই যে আপনার সংবিধান সংশোধন, এই যে বললাম প্রধানমন্ত্রীর একক ইচ্ছা হয়েছে, পদ্ধতিটা কি? পদ্ধতিটা হচ্ছে এখন এইরকম, যদি সংসদে 2/3 কারো সংখ্যাগরিষ্ঠতা থাকে, তাহলে ইচ্ছে হলে সংবিধান সংশোধন করা যায়। বাংলাদেশের 17 বার সংবিধান সংশোধিত হয়েছে, এর মধ্যে অন্তত পক্ষে 2 বার হয়েছে, অন্তত পক্ষে 2 বার হয়েছে যেখানে ওই সংশোধনীর সুবিধা পাবে একজন ব্যক্তি। চিন্তা করে দেখুন, বাংলাদেশে এইরকম সংবিধান সংশোধনী হয়েছে যা করা হয়েছে কেবলমাত্র একটা ব্যক্তির জন্য। এরকম সংশোধনী হয়েছে যে দেশে, কারণ কি 2/3 আছে। সেই জন্যই রাজনৈতিক দলগুলো আলাপ আলোচনা করে এই জায়গায় একমত হয়েছে যে কেবলমাত্র 2/3 জোরে সংবিধান সংশোধন করা যাবে না। তার জন্য কি করতে হবে? তার জন্য বলা হয়েছে একটা উচ্চ কক্ষ তৈরি করা। অনেকে বলেন যে আপনার নিম্ন কক্ষই চলে না, আপনি আবার উচ্চ কক্ষের পরামর্শ দিচ্ছেন। দেয়া হয়েছে এই কারণে যাতে করে প্রাতিষ্ঠানিকভাবে ক্ষমতার, বিশেষ করে সংবিধান সংশোধনে অন্তত পক্ষে বিরোধী দলের কোনো না কোনো রকম ইনভলভমেন্ট থাকে, সংযুক্তি থাকে। কিভাবে থাকবে? এখন যে ব্যবস্থা প্রস্তাব করা হয়েছে তাতে সংবিধান সংশোধনী করতে হলে নিম্ন কক্ষের 2/3 এবং উচ্চ কক্ষের সাধারণ সংখ্যাগরিষ্ঠতা লাগবে। বাংলাদেশে 100 সদস্যের একটি উচ্চ কক্ষ যদি তৈরি হয়, তাতে কোন রাজনৈতিক দলের পক্ষে 51টি আসন পাওয়ার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। কি কারণে বললাম প্রায় নেই বললেই চলে? এই পর্যন্ত যতগুলো অবাধ নিরপেক্ষ অংশগ্রহণমূলক নির্বাচন হয়েছে তাতে কোন রাজনৈতিক দল এমনকি 200 আসন পাওয়ার পরও 50% ভোট পায় নাই, 42-43% পর্যন্ত গেছে। তাহলে সংখ্যানুপাতে, ভোটের সংখ্যানুপাতে আপনি যদি উচ্চ কক্ষ তৈরি করেন তাহলে 42% পেবে, 42টা সিট পাবে। তাহলে নিম্নকক্ষে 200 আসন থাকলেও যখন সংবিধান সংশোধন করতে চাইবে তখন অন্তত পক্ষে 9টা লোককে আপার হাউসে উচ্চ কক্ষে বুঝাতে হবে যে ভাই এটা জাতীয় স্বার্থ। যদি সত্যি সত্যি জাতীয় স্বার্থে আপনি সংবিধান সংশোধন করেন, আপনি 8টা-9টা লোককে যদি না বুঝাইতে পারেন তাহলে বাংলাদেশের 18 কোটি মানুষকে কিভাবে বোঝাবেন? উচ্চ কক্ষ করার আরেকটা কারণ আছে। আরেকটা কারণ কি? বাংলাদেশে আমরা যখন ভোট দেই তাতে কি দাঁড়ায়? 2টা দল বা 3টা দলের প্রতিনিধিত্ব আসে নিম্নকক্ষে, 6%-7% ভোট পায়, কিন্তু নিম্নকক্ষে কোনো আসন পায় না। এই যে 6-7%, যার মধ্যে আপনি হতে পারেন, আমি হতে পারি, উনি হতে পারেন, তাদের কি কোন রকম ভয়েস থাকার কথা না? সেটার ব্যবস্থা হচ্ছে যে হ্যাঁ, নিম্নকক্ষে ফার্স্ট পাস্ট দ্য পোস্ট সিস্টেম সারা পৃথিবীতে অনেক দেশেই আছে, ঠিক আছে, সংসদে তৈরি হবে। বাইরে গিয়ে উচ্চ কক্ষে সংখ্যানুপাতে হলে, ভোটের সংখ্যানুপাতে হলে ওই যে 7%-এর ভোটার, তারও 7টা লোক গিয়ে হাজির হবে, তারাও কথা বলতে পারবে। সকলের অংশগ্রহণের এই সুযোগ কি আমরা রাখতে চাই না চাই না? এটাই হচ্ছে গণভোটের প্রশ্ন। গণভোটের প্রশ্ন হচ্ছে যে আপনি আসলেই একটা স্বাধীন বিচার ব্যবস্থা চান কি চান না। বলা হয়েছে যে এখন নিয়ম প্রক্রিয়াটা স্বচ্ছ করা, উচ্চ আদালতে নিয়ম প্রক্রিয়াটার কোনো আইন কানুন নিয়ম ছিল না, সেটাকে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে অধ্যাদেশ জারি করে সেটা করা হয়েছে। জুলাই জাতীয় সনদে স্থায়ীভাবে সেই ব্যবস্থা রাখার কথা বলা হচ্ছে। স্বচ্ছভাবে উচ্চ আদালতে নিয়ম এবং উচ্চ আদালতকে স্বাধীন করার জন্য সুপ্রিম কোর্টের একটি সেক্রেটারিয়েট, সচিবালয় তৈরি করা হয়েছে, যারা অধস্তন আদালতগুলোকে দেখবে।
এটাও একমত হওয়া গেছে যে বাংলাদেশের প্রত্যেকটা বিভাগে হাইকোর্টের স্থায়ী বেঞ্চ থাকবে, উপজেলা পর্যায়ে আদালত স্থাপিত হবে। কি কারণে? আপনাদের যদি সুযোগ এবং সময় 2019 সালের জানুয়ারি মাসে ঢাকার যে কোনো বাংলা কাগজ, ইংরেজি কাগজ পড়ে দেখতে পারেন। বিশ্বাস করুন, একটা জামিনের জন্য যার বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে বিস্ফোরক দ্রব্য, তিনি হাঁটতে পারেন না, চলতে পারেন না, মস্তিষ্কে রক্তক্ষরণ হয়, এইরকম একটি ব্যক্তিকে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে ঢাকা হাইকোর্টে গিয়ে বসে থাকতে হয়েছে তার জামিন নেওয়ার জন্য। এই ব্যবস্থায় অব্যাহত রাখবো আমরা? দরিদ্র মানুষ তো ফকির হয়ে যায় ঢাকায় একটা জামিনের জন্য। দালালের খপ্পরে পরে হোটেলে থাকতে হয়, তারপরে শেষ পর্যন্ত বাড়ির গরু বিক্রি করে, ধান বিক্রি করে গিয়ে একটা জামিন নিয়ে বাড়ি ফিরে। যে বিচার ব্যবস্থার কাছে আপনি পৌঁছেতেই পারেন না, তার কাছ থেকে আপনি ইনসাফ, ন্যায় বিচার কিভাবে আশা করতে পারেন? তাহলে প্রথম কাজ হচ্ছে তাকে দরজায় আনতে হবে। 54 বছর আমরা এটা করতে পারি নাই। 54 বছর আমরা পারলাম না যে আমার ঘরের দরজায় যেন আমার বিচার পাওয়ার অধিকারটা থাকে। সেটা আমরা চাই না। যদি চাই তাহলে আমাদেরকে বলতে হবে। রাজনৈতিক দলগুলো তো একমত হয়েছে, তারা বলছেন যে ঠিক আছে, এটা করা যাবে। যদি সেটা করা যায়, করছি না কেন? করবো না কেন? করতে হলে সংবিধানে যুক্ত করতে হবে। যুক্ত করতে হলে কি হবে? তাহলে এমন একটা সংসদ তৈরি করতে হবে যে এই সংসদের এই ক্ষমতা আছে। সে কারণেই বলা হচ্ছে যে প্রয়োজন জাতীয় সংসদ একই সঙ্গে সংবিধান সংস্কার পরিষদ হিসেবে কাজ করবে, যাতে করে এরকম মৌলিক পরিবর্তন তারা করতে পারবে। এবং এগুলো নিয়ে যদি আদালতে কেউ প্রশ্ন তোলে, তাহলে তাকে উত্তর দেওয়া যাবে যে হ্যাঁ, জনগণ তাদেরকে ক্ষমতা দিয়েছিল যে তারা এরকম মৌলিক সংস্কার করবে। তো জনগণ যদি মালিক হয়, সে যদি সেই মালিকানা, তার সার্বভৌমত্বের অভিপ্রায়টা প্রকাশ করে বলে যে আমার হয়ে আমার প্রতিনিধিরা এই সংবিধান বদল করবে, তাহলে এই প্রশ্ন কে তুলতে পারবে? আদালতে প্রশ্ন তুললে আদালতে সেটা বলা যাবে। আদালতে যারা আছে তারা তো এই বাংলাদেশের মানুষ, তারা তো দেখছেন 2024 সাল, তারা তো দেখছেন যে বাংলাদেশের মানুষ গণভোটে ভোট দিয়ে যদি বলে এটা করতে হবে, এবং এটা যদি করা হয়, কেউ প্রশ্ন করলে নিশ্চয়ই আদালতে সেটার পক্ষে যুক্তি থাকবে যে মানুষ অধিকার দিয়েছে তাদেরকে। এই যে ব্যবস্থাগুলো, এগুলো হচ্ছে প্রাতিষ্ঠানিক ব্যবস্থা, এগুলো কোনো ব্যান্ডিং না। আমাদের সাংবিধানিক ব্যবস্থাগুলোতে পরিবর্তন নাই, কাঠামোর পরিবর্তন নাই। আপনি বিচার বিভাগকে স্বাধীনতা দিতে পারছেন না, আপনি ভোটের অধিকার নিশ্চিত করতে পারছেন না, আপনি চাকরির ক্ষেত্রে যে বৈষম্য সেটা মোকাবেলা করতে পারছেন না। সবই তো দেখতে পাচ্ছি আমরা সংবিধানের মধ্যেই ঝামেলাটা। তাহলে আসেন আমরা সকলে মিলে এই জায়গাটাতে একমত হয়ে, রাজনৈতিক দলগুলোর অধিকাংশ একমত হয়েছে, কিছু কিছু ভিন্ন মত আছে, কিন্তু তারা তো বলছেন আমরা প্রস্তুত। বাংলাদেশের মানুষ একবার স্পষ্ট করে বলেছেন 2024 সালে যে আমরা এই ব্যবস্থাটা চাই না। সেটার একটা প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া, সেটাকে নিশ্চিত করার উপায় কি? নিশ্চিত করার উপায় হচ্ছে গণভোটে হ্যাঁ বলে দেওয়া। এইটুকুই হচ্ছে আমাদের দায়িত্ব। সোহেল রানা বলে একজন প্রাণ দিয়ে আমাদের এই দায়িত্বটা দিয়ে গেলেন, সেই দায়িত্ব আমরা পালন করবো কি করবো না? আসেন আমরা সেটা একটু নিজে আয়নার সামনে দাঁড়িয়ে বন্ধুর সাথে কথা বলার সময়, সহকর্মীর সাথে কথা বলার সময় একবার জিজ্ঞাসা করি, এই দায়িত্বটি কি আমরা পালন করব নাকি করব না? অনেকে বলেন, আমি দুইটা প্রশ্নের উত্তর দিয়ে শেষ করব। অনেকে বলেন যে দেখুন 48টা বিষয় আপনারা এইরকম করে, প্রথমত ভুল বলে 4টা প্রশ্ন হিসাবে নিয়ে এসছেন। না, 4টা প্রশ্ন নয়, প্রশ্ন একটা, 4টা বিষয়। জুলাই জাতীয় সনদে যে সংবিধান সংশ্লিষ্ট 48টি বিষয় আছে,
সেগুলোকে 4টি প্রধান বিষয়ে ভাগ করে বিস্তারিত উপস্থাপন করে বলা হয়েছে এগুলির ব্যাপারে আপনি সম্মত কি সম্মত না। প্রশ্ন একটাই, 4টা প্রশ্ন একটাই আপনাকে বলতে হবে, কারণ এগুলি প্রত্যেকটার সাথে রিলেটেড। আপনি উচ্চকক্ষ তৈরি করবেন কেন, যদি না সংবিধান সংশোধনের এই ব্যবস্থাটা উচ্চকক্ষকে অন্তর্ভুক্ত করে? তাহলে প্রধানমন্ত্রীর ক্ষমতা আপনি যদি হ্রাস করতে চান কেবল 10 বছর মেয়াদ করলে তো হবে না। তার কাছ থেকে এটাও নিতে হবে যে তিনি এই সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোতে যেন অন্য কেউ নিয়োগদান করে, তাহলে ওইটাও করতে হবে। এই কারণেই এই 48টি যে বিষয় সেগুলো পরস্পর সংশ্লিষ্ট বিষয়। শুধু তাই না, দেখুন যারা বলছেন মাঝে মধ্যে উত্তেজিত হয়ে বলেন, মাঝে মধ্যে ঠান্ডা মাথায় বলেন যে এতগুলি প্রশ্ন। আমি পুরোনো জায়গায় যেতে পারতাম, বাংলাদেশের 18 দফা 19 দফা, সকলে 18 দফা 19 দফা পড়ে মুখস্থ করে নির্বাচনের দিন গিয়ে ভোট দিয়েছেন। এটা আবার বললে আবার কেউ কেউ বলেন যে সামরিক শাসনের অধীনে গণভোট নিয়ে কথা আমরা বলবো। ঠিক আছে, খুব ভালো, আপনারা বলবেন না, আমিও খুশি। 1991 সালে যখন আমরা পার্লামেন্টারি ব্যবস্থায় প্রবেশ করি, সেটা কি এক লাইন সংবিধানের এক লাইন পরিবর্তন করে ঘটেছিল? একাধিক অনুচ্ছেদ পরিবর্তন করতে হয়েছে। তাহলে একাধিক বিষয় নিয়ে একটাই তো প্রশ্ন ছিল যে আপনি পার্লামেন্টারি ব্যবস্থায় যেতে চান কি চান না। পৃথিবীর অন্যত্র যদি আমরা তাকাই তাহলে কি দাঁড়াবে? ধরুন তিউনিসিয়াতে 2022 সালে একটা নতুন সংবিধান লিখে জনগণের সামনে হাজির করে বলেছে, একটা প্রশ্ন, এই সংবিধান আপনারা অ্যাপ্রুভ করেন কি করেন না? 140টা অনুচ্ছেদ, 140টা অনুচ্ছেদের একটা সংবিধান, খসড়া সংবিধান প্রণয়ন করে জনগণকে জিজ্ঞাসা করা হয়েছে একটা প্রশ্ন করে। ধরেন আরেকটা, কেনিয়াতে যখন রেফারেন্ডাম হয় নতুন সংবিধান নিয়ে, তার 18টা চ্যাপ্টার, 260টা অনুচ্ছেদ। প্রশ্ন কিন্তু একটা, আপনি এই যে নতুন সংবিধান সেটা আপনি অ্যাপ্রুভ করেন কি করেন না? এখন কেউ কেউ বলবেন ধরুন এগুলি তো নতুন সংবিধান হতেই পারে, ঠিক আছে, আসেন সংবিধান সংস্কারের ক্ষেত্রে এরকম উদাহরণ আছে কিনা পৃথিবীতে? আছে। সেটা কোথায়? 2017 সালে তুরস্কে এরদোয়ানের শাসনের অধীনে সংবিধানের 18টি বিষয় নিয়ে যে গণভোট অনুষ্ঠিত হয়েছিল, 18টি বিষয় নিয়ে, সেই 18টি বিষয়ে ছিল নির্বাহী বিভাগের ক্ষমতা বৃদ্ধিকরণ, আইনসভার ক্ষমতা হ্রাস, বিচার বিভাগের ক্ষমতা হ্রাস, ভাইটাল বিষয়, একেবারে মৌলিক বিষয়। 18টা প্রশ্ন করে উপরে লিখে দেওয়া হয়েছে যে এইখানে যে 18টা বিষয় আছে এর মধ্যে আপনি হ্যাঁ না। এখন কেউ কেউ বলে আপনারা যে 4টা বিষয় দিয়েছেন আমি তো 3টাতে একমত হই, 4র্থ বিষয়ে একমত হই না, সেই জন্য আমি কি করব? আমার তাদের প্রতি খুব সুনির্বন্ধ অনুরোধ, বিষয়টা বুঝতে চেষ্টা করুন দুই ভাবে। একটা হচ্ছে কনস্টিটিউশন, সংবিধান একটা কম্পোজিট ডকুমেন্ট। ছোটখাটো বিষয়ে আপনি একটা দুটো অনুচ্ছেদ বদল করে পারবেন, কিন্তু আমরা যেটার কথা বলছি বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থায় 54 বছরে যে ভয়াবহ পরিস্থিতির মধ্যে আমরা প্রবেশ করেছিলাম, বিশেষ করে 16 বছর, সেটা থেকে বেরিয়ে আসার পথ হচ্ছে প্রাতিষ্ঠানিক ব্যবস্থা তৈরি করা, এবং সেইটা করতে হলে আপনাকে সংবিধানে বড় রকমের সংস্কার করতে হবে। সেটা তো বিকল্প নাই, এটা একটা কম্পোজিট ডকুমেন্ট হিসেবে ভাবো। যদি কম্পোজিট ডকুমেন্ট হিসেবে ভাবে তাহলে দেখবেন যে একটা পরস্পর সংশ্লিষ্ট বলেই 4টা বিষয় সত্ত্বেও আপনাকে ওই 3টা বিষয়ে আমি একমত, একটাতে দ্বিমত, এই প্রশ্নটা কোনটি চাইবে। বিভিন্ন রকম অপপ্রচার হচ্ছে, অপপ্রচারের তো শেষ নেই। একদিন হঠাৎ করে দেখলাম যে
জুলাই জাতীয় সনদের মধ্য দিয়ে বাংলাদেশের সংবিধান থেকে বিসমিল্লাহ তুলে দেওয়া হচ্ছে। এই প্রক্রিয়াটার সাথে প্রথম দিন থেকে আমি যুক্ত। অক্টোবর মাসে যখন সংবিধান সংস্কার কমিশন হয়, তার থেকে একেবারে পরবর্তী 27 অক্টোবরে যখন জাতীয় ঐকমত্য কমিশনের পক্ষ থেকে সুপারিশ প্রধান উপদেষ্টাকে দেওয়া হয়েছে, 1 বছরেরও বেশি সময় ধরে আমি যুক্ত। আমি ওইটা দেখে কোথা থেকে আসতে পারে, এটা কোথা থেকে একটা লোকের মাথার মধ্যে আসতে পারে যে জুলাই জাতীয় সনদে বলা হয়েছে সংবিধান থেকে বিসমিল্লাহ তুলে দেওয়া? নাই। 39 পৃষ্ঠা একটা ডকুমেন্ট, 1 পৃষ্ঠায় সকলের স্বাক্ষর, 38 পৃষ্ঠা আছে, কোথাও নাই এটা। তারপর দিন আবার শুনলাম আরেক কাহিনী, বলে বাংলাদেশের মুক্তিযুদ্ধকে অস্বীকার করা হয়েছে। দেখেন কাণ্ড, বাংলাদেশের মুক্তিযুদ্ধকে অস্বীকার করে এখন একটা নতুন কিছু করা হচ্ছে। জুলাই জাতীয় সনদে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনার সময় এই বিষয়ে কয়েকটি দলের ভিন্ন মত সত্ত্বেও এই বিষয়ে ঐকমত্য প্রতিষ্ঠিত হয়েছে যে বাংলাদেশের রাষ্ট্রীয় মূলনীতি অংশে কি থাকবে। দেখুন, বলা হয়েছে সংবিধানে রাষ্ট্র পরিচালনার মূলনীতি অংশে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার এবং ধর্মীয় স্বাধীনতা ও সম্প্রীতি উল্লেখ থাকবে। যাদের একটু বয়স বেশি, আপনারা যারা তরুণ শিক্ষার্থী, আপনারা হয়তো নাও জানতে পারেন, তবে আমি আশা করি আপনারা জানেন, বাংলাদেশের মুক্তিযুদ্ধের ঘোষণাপত্রে সুস্পষ্টভাবে বলা হয়েছিল যে সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচার হবে বাংলাদেশের ভিত্তি। সেই আদর্শগুলোকে যে কমিশন, যে সনদ বলছে যে এইটাকে এখন আমাদের মূলনীতি হিসেবে, রাষ্ট্রের মূলনীতি হিসেবে গ্রহণ করতে হবে, সেটা কি করে মুক্তিযুদ্ধকে অস্বীকার করে তৈরি করা হয়েছে বলে? তার মানে হচ্ছে সরকারি মিথ্যাচার। বলে সেকুলারিজম তুলে দেওয়া হচ্ছে, মানে এটা একটা ধর্মভিত্তিক রাষ্ট্র তৈরি করার চেষ্টা হচ্ছে। এই জুলাই সনদে অংশগ্রহণকারী 30টি রাজনৈতিক দলের মধ্যে 29টি রাজনৈতিক দল এই বিষয়ে একমত হয়েছে যে সংবিধানে এরূপ যুক্ত করা হবে। খেয়াল করুন, বাংলাদেশকে বহু জাতিগোষ্ঠী, বহু ধর্মী, বহু ভাষী ও বহু সংস্কৃতির দেশ, যেখানে সকল সম্প্রদায়ের সহ অবস্থান ও যথাযথ মর্যাদা নিশ্চিত করা হবে। আর কত আনইকুইভ্যালি বাংলাদেশের, আর কত সুস্পষ্ট ভাবে বাংলাদেশ যে একটা ডিভার্স, একটা যে মানে বহুমাত্রিকতা আছে আমাদের, সেটাকে আমাদের বর্তমান সংবিধান তো নাই। সেকুলারিজম তুলে দিয়ে একটা মহাকাণ্ড হয়ে গেছে। কিন্তু ধর্মীয় স্বাধীনতা এবং সম্প্রীতির যে উল্লেখ আছে এবং বলা হচ্ছে যে এইটা সংবিধানে রাষ্ট্রের মূলনীতি হিসেবে উল্লিখিত হবে, ধর্মীয় স্বাধীনতা ও সম্প্রীতি। বলুন, মিথ্যাচার, অপপ্রচার, বিভ্রান্তি সৃষ্টি করার কত রকম কৌশল থাকতে পারে, কিন্তু এইসব কৌশল খুব কাজে দেবে না। এইসব কৌশল কাজে দেবে না, কারণ প্রশ্নটা ওই জায়গায় নয়। যারা এসব নিয়ে কৌশল নিয়ে খেলাধুলা করছেন তাদের কাছে আমি বলবো, প্রশ্নটা খুব সিম্পল, প্রশ্নটা খুব সহজ। সেটা হচ্ছে জুলাই মাসে 2024 সালে যারা প্রাণ দিয়েছিলেন তাদের রক্তের মধ্য দিয়ে যে সনদ তৈরি হয়েছে, সেই সনদ আপনারা গ্রহণ করবেন কি করবেন না? আপনাদের কাছে জুলাই জাতীয় সনদে যে কপি পৌঁছায় সেটা কালো কালিতে ছাপা, কিন্তু বিশ্বাস করুন এর প্রত্যেকটা অক্ষর রক্ত দিয়ে লেখা হয়েছে বাংলাদেশে। প্রশ্নটা খুবই সহজ, এই রক্তের লেখা জুলাই সনদ, এই যে প্রাণের বিনিময়ে যে আকাঙ্ক্ষা বাংলাদেশের মানুষের রাষ্ট্র পরিবর্তনের, তার সঙ্গে আপনি আছেন কি না? এইটাই প্রশ্ন, এইটাই 12 ফেব্রুয়ারি, এটাই হচ্ছে এইবারের কনকন। আসেন আমরা সকলে মিলে বাংলাদেশের একটা সম্ভাবনা নয়, গণতান্ত্রিক জবাবদিহিমূলক রাষ্ট্র ব্যবস্থা তৈরির কাজে যুক্ত হই। সেই সুযোগ
আমাদেরকে যারা তৈরি করে দিয়েছেন তারা আমাদেরকে দায় এবং দায়িত্ব দিয়েছেন। আসুন আমরা সেই দায়িত্ব পালন করি, সেই দায়িত্ব যেন আমরা হেলায় না হারিয়ে ফেলি, এই সুযোগ যেন আমরা হেলায় না হারিয়ে ফেলি। দায়িত্ব পালনে আমরা যেন কোনো অবস্থাতেই কুণ্ঠিত না হই, ব্যর্থ না ঘটাই, সেই আহ্বান রেখে সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করি।